বিশ্বের প্রায় প্রতিটি উন্নত দেশের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীদের সরকারি বাসভবনগুলো শুধু বিলাসবহুলই হয় না, বরং সেগুলো থাকে নিশ্ছিদ্র এবং নিশ্ছিদ্র নিরাপত্তার এক দুর্ভেদ্য চাদরে ঢাকা। সেনা, নৌ, বিমান বাহিনী থেকে শুরু করে পুলিশের বিশেষ শাখার এলিট ফোর্সের সদস্যরা দিন রাত 24 ঘন্টা সেই বাসভবন পাহারা দেন। তবে একটি দেশের প্রধানমন্ত্রীর বাসভবন কতটা আধুনিক বা কতটা উন্নত তা শুধু এর বাইরের সৌন্দর্য বা পাহারাদারদের সংখ্যা দিয়ে বিচার করা হয় না। আধুনিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে একটি বাসভবন ঠিক ততটাই উন্নত যতটা এর ভেতর থেকে বিপদের সময় পালানোর ব্যবস্থা উন্নত। আর এই পালানোর সুযোগ নিশ্চিত করতেই বিশ্বের বাঘা বাঘা নেতাদের বাসভবনে তৈরি করা হয় গোপন হেলিপ্যাড, ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ এবং পারমাণবিক হামলা থেকে বাঁচার মতো শক্তিশালী বাংকার। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীদের থাকার জন্য এতকাল যে গণভবন ব্যবহৃত হয়ে আসছিল তার ভেতরে পালানোর জন্য আধুনিক বা যুগোপযোগী তেমন কোনো সুড়ঙ্গ বা গোপন ব্যবস্থা ছিল না। আর ঠিক এই কারণেই 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের সময় তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালাতে বেশ বেগ পেতে হয়েছিল এবং চরম ঝুঁকির মুখে পড়তে হয়েছিল। দেশের রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ এখনো মাঝে মধ্যেই রসিকতা করে বলেন যে অন্য দেশের মতো গণভবনের নিচ থেকে মাটি খুঁড়ে সরাসরি দিল্লি পর্যন্ত যদি একটা গোপন টানেল বা সুড়ঙ্গ বানানো থাকতো তবে হয়তো শেখ হাসিনাকে ওই দিন এত ঝুঁকি নিয়ে তাড়াহুড়ো করে সামরিক হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে পালাতে হতো না। তবে 5 আগস্টের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বর্তমান সরকার খুব ভালোভাবেই শিক্ষা নিয়েছে। 2026 সালের এই নতুন বাংলাদেশে প্রধানমন্ত্রীর বাসভবন নিয়ে আর কোনো ঝুঁকি রাখতে চাইছে না বর্তমান ক্ষমতাসীন দল। আপনারা জানেন 2024 সালের গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে জনগণের এবং ছাত্র সমাজের দাবির মুখে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করা হয়েছে। বিগত স্বৈরাচারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই তার পুরো মেয়াদ পার করেছেন। ফলে বর্তমানে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর জন্য সুনির্দিষ্ট এবং স্থায়ী কোনো সরকারি বাসভবন অবশিষ্ট নেই। আপনারা এও জানেন যে দীর্ঘ প্রায় 17 বছরের নির্বাচন শেষে 2024 সালের 25 ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফেরার পর থেকে তিনি গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়িতেই সপরিবারে উঠেছেন এবং সেখান থেকেই বর্তমানে দেশের শাসনভার পরিচালনা করছেন। কিন্তু একজন রানিং প্রধানমন্ত্রীর জন্য একটি সাধারণ আবাসিক এলাকার বাড়ি কখনোই নিরাপত্তার দিক থেকে পর্যাপ্ত হতে পারে না। এই ভিআইপি মুভমেন্টের কারণে আশেপাশের সাধারণ মানুষের যেমন চলাচলে বিঘ্ন ঘটে, তেমনি প্রধানমন্ত্রীর নিজস্ব স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর জন্য এমন একটি উন্মুক্ত আবাসিক এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাটা রীতিমতো একটি লজিস্টিক দুঃস্বপ্ন। আর তাই সরকার প্রধানের জন্য সম্পূর্ণ নতুন, আধুনিক এবং দুর্ভেদ্য একটি বাসভবন নির্মাণের মেগা প্রকল্প হাতে নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সংশ্লিষ্ট অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে নতুন এই বাসভবন নির্মাণ নিয়ে ইতিমধ্যে খোদ প্রধানমন্ত্রীর সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধদ্বার আলোচনা সম্পন্ন হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভেতরের খবর অনুযায়ী প্রধানমন্ত্রীর এই নতুন বাসভবনের জন্য ঢাকা শহরের সবচেয়ে ভিআইপি এবং সুরক্ষিত এলাকাগুলোকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে হেয়ার রোড, মিন্টো রোড অথবা বেইলি রোডের মতো এলাকাগুলোতে জায়গা খোঁজা হচ্ছে। এই এলাকাগুলোকে বেছে নেওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো সচিবালয়ের নৈকট্য। প্রধানমন্ত্রী যাতে যে কোনো পরিস্থিতিতে নির্বিঘ্নে যানজট এড়িয়ে এবং সর্বোচ্চ নিরাপত্তায় সচিবালয়ে যাতায়াত করতে পারেন, সেই বিষয়টিকে এই প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সূত্র জানায় প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য সঠিক জায়গা নির্বাচন করার এই বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে। তারা উপযুক্ত জায়গা নির্বাচন করে খুব দ্রুতই মন্ত্রণালয়কে রিপোর্ট করবেন এবং এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট মন্ত্রী। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে অত্যন্ত চাঞ্চল্যকর এবং চমকপ্রদ কিছু তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন বাসভবনের ডিজাইনের জন্য তারা হেড অফ আর্কিটেক্টের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন এবং এর মূল সামারি খুব শীঘ্রই মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। সচিবালয় কেন্দ্রিক যাতায়াত যাতে সবচেয়ে সহজ এবং নিরাপদ হয়, ঠিক এমন জায়গাতেই এই বাসভবন তৈরি করা হবে। তিনি আরও জানান মিন্টো রোড বা হেয়ার রোডের মতো এলাকার 5 থেকে 6টি বড় ভবন একসঙ্গে অধিগ্রহণ করে এই বিশাল বাসভবন কমপ্লেক্স তৈরি করার পরিকল্পনা রয়েছে। কিন্তু এই নতুন বাসভবনের মেগা প্রজেক্টের সবচেয়ে বড় চমক বা আকর্ষণের জায়গাটি হলো এর ভেতরের নিরাপত্তা ব্যবস্থা। প্রধান প্রকৌশলী অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে বহির্বিশ্বের উন্নত দেশগুলোর প্রধানমন্ত্রীদের বাসভবনের সমস্ত সুযোগ সুবিধা এবং সিকিউরিটি ডিজাইন হুবহু ফলো করা হবে এখানে। প্রধানমন্ত্রীর সার্বিক সেফটি বা নিরাপত্তার জন্য বাসভবনের মাটির নিচে তৈরি করা হবে অত্যাধুনিক ব্যাংকার এবং গোপন টানেল বা সুড়ঙ্গ, অর্থাৎ সর্বোচ্চ সিকিউরিটি প্রোটোকল মেনেই তৈরি হচ্ছে এই নতুন বাসভবন। এখন দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় এবং মজার আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই গোপন সুড়ঙ্গ বা টানেল। বিরোধী শিবিরের নেতারা এবং সাধারণ মানুষ মুচকি হেসে প্রশ্ন করছেন এই আধুনিক সুড়ঙ্গের মাথা গিয়ে আসলে কোথায় ঠেকবে। এর গন্তব্য এখনো নিশ্চিত না হলেও বর্তমান রাজনৈতিক
প্রেক্ষাপটে এই সুড়ঙ্গের প্রয়োজনীয়তা নিয়ে চমৎকার সব লজিক্যাল বিশ্লেষণ সামনে আসছে। বিশ্লেষকরা বলছেন 2026 সালের এই রাজনৈতিক পরিস্থিতি কিন্তু খুব একটা শান্ত বা স্থিতিশীল নয়। জুলাই গণ অভ্যুত্থানের পর যে জুলাই সনদ বা গণভোটের দাবি উঠেছিল তা বাস্তবায়ন ইস্যুতে বর্তমান সরকারের সাথে বিরোধী দলগুলোর চরম টানাপোড়েন চলছে। জামায়াতে ইসলামী, এনসিপি এবং জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো যোদ্ধারা যেভাবে প্রতিনিয়ত সরকারকে হুঁশিয়ারি দিচ্ছেন, যেভাবে তারা অধিকার আদায়ের জন্য যে কোনো সময় আবারও রাজপথে সুনামির মতো নেমে আসার করা হুমকি দিচ্ছেন, তাতে সরকারের ভেতরে একটা চাপা আতঙ্ক বিরাজ করাটাই স্বাভাবিক। রাজনীতিতে কখন কি হয় তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। আজ যারা ক্ষমতার মসনদে বসে আছেন, কাল তারা গণরোষের মুখে পড়তে পারেন। এই চরম সত্যটি 5 আগস্ট পুরো বিশ্ব নিজ চোখে দেখেছে। তাই সমালোচকরা বলছেন, এনসিপি এবং জামায়াত যেভাবে গণভোট ইস্যুতে সরকারকে চতুর্দিক থেকে চেপে ধরেছে, তাতে প্রধানমন্ত্রীর বাসভবনের নিচে এই অত্যাধুনিক বাংকার এবং পালানোর গোপন সুড়ঙ্গ সরকারি দলের জন্য ভবিষ্যতে খুব কাজে লাগতে পারে। যদি পরিস্থিতি কখনো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যদি আবারও কোনো গণ অভ্যুত্থানের ঢেউ আছড়ে পড়ে, তখন অন্তত এই সুড়ঙ্গ দিয়ে নিরাপদে সরে পড়ার একটা গ্যারান্টি থাকবে সরকারের শীর্ষ নেতৃত্বের। শেখ হাসিনাকে যেমন শেষ মুহূর্তে হেলিকপ্টারের জন্য অপেক্ষা করতে হয়েছিল এবং চরম বিপদে পড়তে হয়েছিল, নতুন বাসভবনে হয়তো সেই ঝুঁকি আর নিতে হবে না। তবে রাষ্ট্রের এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে 5 থেকে 6টি বিশাল ভবন অধিগ্রহণ করে এ ধরনের একটি বাংকার এবং সুড়ঙ্গ সহ বাসভবন তৈরির যৌক্তিকতা নিয়ে নৈতিক প্রশ্ন থেকেই যায়। একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী যিনি জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসেন, তাকে কেন জনগণের ভয়ে মাটির নিচে বাংকার বানাতে হবে? তাকে কেন পালানোর জন্য সুড়ঙ্গ খুঁড়তে হবে? যে সরকার দেশের সাধারণ মানুষের জন্য কাজ করে, অর্থনীতিকে শক্তিশালী করে এবং ন্যায় বিচারে নিশ্চিত করে, সেই সরকারের প্রধানের সবচেয়ে বড় দুর্গ হওয়া উচিত জনগণের হৃদয়, মাটির নিচের কোনো কংক্রিটের বাংকার নয়। শেখ হাসিনা হাজারো পুলিশ, র্যাব এবং বিজিবি দিয়ে গণভবনকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছিলেন, কিন্তু জনগণের ক্ষোভের সুনামির সামনে সেই দুর্গ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। বর্তমান সরকারেরও এই ঐতিহাসিক সত্যটি মনে রাখা উচিত যে সুশাসন নিশ্চিত করতে না পারলে শত কোটি টাকার কোনো সুড়ঙ্গ বা বাংকারই শেষ পর্যন্ত ক্ষমতা বা জীবন রক্ষা করতে পারবে না, যেমনটি বলেছেন বর্তমান সরকারের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দর্শক, আপনাদের কি মনে হয় জনগণের ট্যাক্সের টাকায় প্রধানমন্ত্রীর বাসভবনে পালানোর জন্য আধুনিক গোপন সুড়ঙ্গ এবং বাংকার তৈরি করাটা সত্যিই খুব দরকারি? জানান আপনাদের মতামত।